আমাদের একটা জাতীয় নীতি দরকার, বহুদিন থেকে বলে আসছি। কারণ ভারত সোজা হবে না, এই গণঅভ্যুত্থানের পরেও সে সোজা হয়নি। গণঅভ্যুত্থানে তার পরাজয়, এবং শুধু সাউথ এশিয়াতে না, গ্লোবালি ভারতের আপনার পররাষ্ট্রনীতির পরাজয় আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে সে সোজা হয়নি। যে জিনিসটা বোঝা সবচেয়ে জরুরি, নাগরিক হিসেবে যার সার্বভৌমত্বের বোধ নাই তার মতো নির্বোধ আর হয় না। এবং সার্বভৌমত্বের মালিকানা বিএনপির না, জামাতের না, এনসিপির না, আপনার আমার প্রত্যেকটা নাগরিকের। আমরা যদি মনে করি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে বিএনপি বা জামাত বা এনসিপি, ন, তারা সার্বভৌমত্ব রক্ষা করবে না। সার্বভৌমত্ব রক্ষা করে আবরার ফাহাদের মতো ব্যক্তিরা। সার্বভৌমত্ব রক্ষা করি আমি, আপনি। আমাদের সম্মিলিত আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট থাকবে। এই জন্য সার্বভৌমত্বের এই মালিকানা আমরা কোনো দলের উপর, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনা করার মধ্য দিয়ে আমাদের ভারত প্রশ্নে একটা জাতিগত অবস্থান দরকার। না হলে আমরা কোনো দলকেই আপনি 100% কিন্তু আজকে বিশ্বাস করতে পারি না যে ভারতের ব্যাপারে তারা এখানকার আবরার ফাহাদের মতো একটা কঠিন অবস্থান গ্রহণ করবে। কোনো দলের ক্ষেত্রে আমরা এই বিশ্বাস কিন্তু চূড়ান্তভাবে করতে পারি না। কারণ ক্ষমতার প্রয়োজনে আজকে দেখলাম যে কিছু লোকজন বলতেছে যে আমেরিকা চাচ্ছে অমুক দল ক্ষমতায় চলে আসবে। যদি মোদির চাওয়ায় আমরা আপত্তি তুলি যে মোদি যখন চাইছিল যে অমুক দল ক্ষমতায় আসবে, তাহলে আমেরিকাও যখন চাইবে যে অমুক দল ক্ষমতায় আসবে, সেটাতেও আমরা আপত্তি তুলি। বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে সেটা শুধুমাত্র বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। এটা মোদিও নির্ধারণ করবে না, এটা ট্রাম্পও নির্ধারণ করবে না, এটা এরদোয়ানও নির্ধারণ করবে না, কেউ নির্ধারণ করবে না। শুধু নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক। এই জন্যই বাংলাদেশের নাগরিকত্বের যে ধারণাটা, সেই ধারণার সাথে আমাদের সভারেন্টি, আমাদের সার্বভৌমত্বের যে ধারণা, এটাকে আমরা একাকার করে আজকে চিন্তা করতে চাই। এবং এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা বসবাস করি। সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, এটা নতুন করে চিন্তা করতে হবে। এদিক দিয়ে মিয়ানমারের যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ আজ হয় কাল হয়, হ্যাঁ, তো সেখানে বাংলাদেশ একটা অলরেডি একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে হাজির হয়েছে। এই নতুন বাস্তবতায় আমাদের জন্য সার্বভৌমত্বের সংকট যেরকম আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি, শুধু সিকিউরিটি না, আমাদের প্রাণ প্রকৃতি, এই সব কিছুর ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার ব্যাপার আছে এখন। সেদিক থেকে আমাদের পুরা যে আমাদের যে জিও পলিটিক্যাল অবস্থান, সেই অবস্থানের আলোকে 54 বছরে আমাদের যা হয়েছে সেটা শুধুমাত্র যে ভারতকে খুশি করার জন্য, ভারতের সার্বভৌমত্বকে অটুট রাখার জন্য এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি গঠন করা হয়েছে। বাংলাদেশে আলাদা পররাষ্ট্রনীতি বলে কিছু ছিল না, যা ভারতের সুবিধা। এই কারণে এখানে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার বর্ণনাগুলো আমরা শুনেছি, আমরা দেখেছি। এই জিনিসগুলো শোনা এটা সহ্য করার মতো না, এটা বারবার শোনাটাও একটা টর্চার। এই ঘটনাগুলো যে ঘটতে পারে, ঘটলো বাংলাদেশে, কিভাবে ঘটলো? কারণ তারা চিন্তাগতভাবে মনে করছিল এখানে ভারতের স্বার্থ রক্ষা করলে তাদের রাজনৈতিক আধিপত্য টিকে থাকবে এবং তাদের এই লুটপাটের সিন্ডিকেট টিকিয়ে রাখা যাবে। ফলে লুটপাটের সিন্ডিকেট টিকিয়ে রাখার স্বার্থে তারা ভারত পূজা শুরু করেছিল। তো এই জন্য আমাদের মাল্টিপোলার ওয়ার্ল্ডে প্রবেশ করার জন্য আমাদের প্রথম কাজ হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে ধারা, যে ধারণা, যে কনসেপ্ট, এইটাকে নতুন করে রিডিফাইন করা। এটা যদি এই জায়গায় থাকে তাহলে টুডে অর টুমোরো আমরা আবারও দেখব কেউ না কেউ ভারতের দিকে হাঁটা শুরু করছে, সরাসরি না হলে ছলে বলে কৌশলে। এই জন্য আমরা মনে করি আবরার ফাহাদের এই মৃত্যুকে আমরা তখনই সম্মান জানাইতে পারবো, এই শহীদের মর্যাদা আমরা তখনই রক্ষা করতে পারবো আমরা যদি ভারত প্রশ্নে একটা জাতীয় নীতি প্রণয়ন করতে পারি। এটা আমি বহুদিন ধরে বলে আসছি, এটা কীভাবে করা সম্ভব জাস্ট সংক্ষিপ্ত একটা ধারণা দিই। 54 বছরের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা পর্যালোচনা করেন, এগুলো নিয়ে নানা লেখালেখি আছে, গবেষণা আছে, পরিবেশ, বাণিজ্য থেকে শুরু করে সাংস্কৃতিক আদান প্রদান, আপনি সব কিছু একটা পর্যালোচনা করেন। পর্যালোচনা করে আপনি বাংলাদেশের অবস্থানটা দেখেন। যে জন্য আমি যে বললাম বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, তারা যেই সব বিষয়ে কমিট করেছিল সেগুলোও রাখেনি, যেগুলোতে আমরা পিছিয়ে থেকেও কমিট করেছিলাম বিগত দিনে, সেগুলোও তারা রাখেনি। ফলে আগামী দিনেও তারা রাখবে, আগামী দিনেও তারা মর্যাদাপূর্ণ দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে, এই জিনিস আমি বিশ্বাস করি না অন্তত। এই জন্য আমাদের দরকার এই পুরা 54 বছরের যে সম্পর্কটা একটা পর্যালোচনা করে আমাদের একটা জাতীয় নীতি প্রণয়ন করা দরকার, যেখানে সব দল, যেই দলে ক্ষমতায় আসুক,
তারা এই নীতি আগে ভারতের হাতে তুলে দেবে, একটা কিতাবুল মুকাদ্দাসের মতো। এই দেখো, তোমার ব্যাপারে আমাদের জনগণের রায় হলো এটা, জনগণের সিদ্ধান্ত হলো এইটা মাথায় রেখে এবার আসো সম্পর্ক করি, আসো বাণিজ্য করি। তাহলে আমরা অলরেডি একটা বাউন্ডারি দিয়ে সেট করে দিতে পারবো ভারতের ব্যাপারে। তা না হলে আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। ভারতের বিখ্যাত আপনার জঙ্গিবাদী নেতা রাম মাধব, যে RSS এর গুরুত্বপূর্ণ নেতা, তার একটা বই আছে হিন্দুত্ববাদী প্যারাডাইম। তারা গোটা সাউথ এশিয়াকে হিন্দুত্ববাদী প্যারাডাইমের আলোকে নতুন করে গঠন করতে চায়। তাদের এটা শুধুমাত্র যে একটা রাজনৈতিক প্রকল্প তা না, এটা তাদের একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট, এটা তাদের একটা ইডিওলজিক্যাল প্রজেক্ট। সেইটা মোকাবেলা করার জন্য আপনাকে শুধু রাজনৈতিকভাবে এই জনগোষ্ঠীর একটা পপুলার সভারেন্টি যেটা এতক্ষণ আলোচনা করলাম, সেই জায়গায় শক্তিশালী হলেই হবে না। আপনার সভ্যতাগত পার্থক্য যেটা, আমরা বেদান্তিক, ইন্ডিক বা সিন্ধু সভ্যতার সন্তান না, আমরা একেশ্বরবাদী আব্রাহামিক রিলিজিয়াস ধারার সর্বশেষ প্রতিনিধি, ইসলামের অনুসারী। আমাদের সিভিলাইজেশনাল রুটে আলাদা, কিন্তু আপনাকে সবসময় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের নামে আপনাকে ভারতীয় মানে বেগান সংস্কৃতির অন্তর্ভুক্ত করে বিচার করা হয়েছে। এই জন্য কোনোদিনও আপনাকে ভারত মানুষের মর্যাদা দেয়নি, বাংলাদেশের নাগরিক হিসেবে দূরের কথা, মানুষের মর্যাদাই দেয়নি। কারণ তারা মনে করেছে, তারা এখনও মনে করে মুসলমানদের কোনো সভ্যতা নেই, মুসলমানরা বর্বর, মধ্যযুগীয়। এই বেগান কালচারের ভিতর দিয়ে আমাদেরকে সবসময় প্রজেক্ট করা হয়েছে। আমাদের সবসময় আমাদের প্রগতিশীলতা, যার মূল বেসিস হলো ইসলাম বিদ্বেষ, কিন্তু তার মধ্যে দেখবেন বেগান সংস্কৃতির ব্যাপারে খুব আবেগ, দরদ এগুলো রয়ে গেছে। এটা আপনারা দেখবেন না চারুকলা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে দীর্ঘদিন আপনারা দেখেছেন যেখানে বেগান সংস্কৃতিকে কতটা প্রগতিশীল ব্যাপার মনে করা হয়। ফলে বাংলাদেশের সাংস্কৃতিক, সাহিত্যিক এবং দার্শনিক ধারায় ইসলামকে মূল ধারা করা হলো আমাদের প্রধানতম চ্যালেঞ্জ। ফলে এই প্রজন্মের যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্যারাডাইম, নতুন পাটাতনের সূচনা করেছি বাংলাদেশে, আমরা যারা মনে করি আমাদের প্রথম কাজ হলো এই যে বাংলাদেশি পরিচয়টাকে একটা সভ্যতাগত পরিচয়ের জায়গায় আনা। এই সভ্যতাগত পরিচয় জায়গার জন্য আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সটা চেঞ্জ করতে হবে। বন্ধু রাষ্ট্রের এই বয়ান থেকে বের হয়ে আমাদের এই নতুন যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা আমরা বলছি, সেখানে আমরাও কিভাবে একটা পোল হতে পারি সেই চিন্তা করতে হবে। কারণ আপনার পৃথিবীর বিভিন্ন দেশের নানা রকম বাঙালি থাকতে পারে, কিন্তু তার একটাই দেশ বাংলাদেশ। মার্কিন বাংলাদেশের কোনো রাষ্ট্র নেই, ভারতীয় কলকাতার লোক কিন্তু ভারতীয় বাঙালি, আসামের কেউ যদি বাঙালি বলেন তারাও ভারতীয় বাঙালি, কিন্তু একমাত্র বাংলাদেশ রাষ্ট্র করেছে বাঙালি মুসলমানরা।